উচিত। এই পর্যন্ত এই গণ অভ্যুত্থান হওয়া পর্যন্ত 15.5 বছর যত সমস্যা হয়েছে, যত লোকের, সবগুলো লোকের বিচার তো আসলে চাওয়া উচিত রাজনীতিবিদদের অন্ততপক্ষে। যে কোনো মৃত্যু, একটা মৃত্যু তো অনেক বড় কিছু, 100 মৃত্যু যা, একটা মৃত্যু যার যার জীবন একটা করেই তো গেল। তো সেই জায়গায় আমরা কিন্তু এগুলা বলতেও ভুলে যাই। একটা সময় আমরা কেন জানি ক্ষমতার এত বেশি লোভী হয়ে যায়, যে কাজটা 3 জোটের রূপরেখায় যেটা হওয়ার কথা ছিল 90-তে, যে কথাটা এখনকার এনসিপি বা আরো অনেকেই বলে 3 জোটের রূপরেখা, যেটা বাস্তবায়ন হয় নাই। আপনি খেয়াল করেন সেই সময় বিএনপি, আওয়ামী লীগ সহ যে 14 জোট ছিল, 14 দলের, তারা কেউই কিন্তু এটা, আর পরে এটা নিয়ে কিন্তু সরকারি দল, বিরোধী দল তারাই ছিল, এটা কিন্তু বাস্তবায়িত হতে পারতো চাইলে, কিন্তু পরে আর কেউ ওরকম এটা নিয়ে আর মাথা ব্যথা হয় নাই। বাট এই মুহূর্তে যারা মাথা ব্যথাটা করছে 24 নিয়ে, বেটার, খারাপ না, কিন্তু আমরা আমাদের ওই জায়গাটা বোঝা উচিত যে কোনো সময় বন্দুকের নল দিয়ে ক্ষমতা নিতে গেলে কিন্তু অনেকের সংবিধানে লিখে আছে ফাঁসি হবে, এটা ইল্লিগ্যাল, তারপরেও কিন্তু হয়, তারপরেও কিন্তু অহরহ হয়েছে। এবং পরবর্তীতে ওই সংসদটাকে তাদের হাত দিয়ে যে সংসদ হয়েছে সেটা কিন্তু ইল্লিগ্যাল যতই বলুক, আমি ইল্লিগ্যাল যদি 7ম বলি বা 3য় বলি, 4র্থ বলি, আমরা কিন্তু ওইটা আবার ওই নির্বাচনটা করি না, তার পরেরটাই করি। সো এই জায়গা থেকে আমাদের শেখার আছে যে শেখ হাসিনা লাস্টে কিন্তু এটাও করে গেছিল যে এই কাজগুলা করবে তার ফাঁসি হবে, সেটার জন্য কি বসে আছে? এখন যে জুলাই প্রক্লেমেশন বলি, জুলাই সনদ বলি, জুলাইয়ের এই জায়গাটা আমরা বলি, এটা যতই হোক আবারও তো এটা ঢিলে ঢালা হয়ে যাবে। আবার কেউ যখন এটাকে ভায়োলেট করবে তখন কি হবে কি হবে না এগুলা মানবে? বরং ইন্ডেমনিটি নিয়ে আসবে যে তুমি যদি এগেইন আসতে চাও তাহলে আমার কথায় সুর মিলাও, যে তুমি লিখিত দাও, আমার কোনো বিচার হবে না। হয় নাই, এই দেশে অনেকের বিচার হয় নাই, আমরা দেখেছি। তো এই জায়গাটায় আজকের যে আবেগটা, কালকে কিন্তু আবেগটা বাসি হয়ে এখনই যাচ্ছে। এই যে অনেক আবেগ নিয়ে এনসিপি অনেক দিন বৈষম্য বিরোধী আন্দোলন করছে, বৈষম্য বিরোধী নাম নিয়ে চলছে, তারপর একটা এনসিপি বানিয়েছে। এনসিপি কি বুঝেছিল যে 1 বছর না আসতেই তাকে ভাঙনের মুখে পড়তে হবে, তাকে এই সমস্যার মুখে পড়তে হবে? অথচ প্রথম দিন ডে 1 থেকে আমরা যখন বলেছি, হেন কোনো গালি নাই যেটা আমাদেরকে তারা দেয় নাই, সাথে আরও বট বাহিনী তো আছেই, যারা জানি না তারা কোথা থেকে আসে, যে একজনে 50টা করে আইডি খোলা। তো এদের যে গালিগুলো আমরা শুনেছি, তো এখন যদি আজকে এই 7-8 মাস পরে বলি যে বাবারা তোমরা তাহলে আজকে কি করলা? এই যে সারা বাংলাদেশ সরকারের ছত্রছায়ায় ঘুরলো, সারা বাংলাদেশ মঞ্চ দখল করলো, সারা বাংলাদেশ গোপালগঞ্জের মতো এই যে 4টা-5টা লোক মার্ডার হলো, যেভাবেই হোক তারা যদি ওইভাবে না যেত, ওইভাবে তো 5টা লোককে হারাতে হতো না। এই দেশ থেকে যত বিরোধী দলের হোক তার ফাঁসি হোক, আমার দুঃখ নাই, বিচারের মাধ্যমে তার ফাঁসি হোক, কিন্তু বিচারের আগে তার টাচ পড়ুক শরীরে, এটা আমি চাই না। এখন এটা বলার জন্য যদি আমাকে দালাল শাস্তি হয়, হইলাম। আমি তো এই কথাগুলো শেখ হাসিনার সময় বলছি, যে শেখ হাসিনার কাছেও তো আমরা এটাই চাইছি, যে আয়নাঘরের কথা বলছি, যে আমরা যেটা সন্দেহ করেছি ওটাই তো বাস্তবায়ন হয়েছে, বাস্তবে পরিণত হয়েছে। তাহলে আজকে এই জিনিসগুলো এখনো বাংলাদেশের রাজনীতিতে দেখেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ছাড়া খুব কম দল আছে যে ফাইট করতে পারে। সরি টু সে, আপনি একটা দলের মালিক, আমি সরি, আমরা চাই যে ফাইট করার মতো, গণতন্ত্রকে ক্ষুরোধার করার জন্য ফাইট করার মতো দল আসুক। এনসিপির সামনে বিরাট একটা সম্ভাবনা ছিল, এদের বয়স কম, এরা এনার্জেটিক, এরা মোটামুটি শিক্ষিত, এরা পারবে। শুধুমাত্র লোকটাকে একটু সম্বরণ করা আর জনগণের জন্য কাজ করা, এই দুইটা জিনিস থাকলে টুডে আর টুমোরো তাদের জন্য দরজাটা খোলা থাকতো। যে সরকার প্রচারণা চালাবে, এইখানে আরেকটা জিনিস, যে গণভোটের যে 4টা অপশন দেওয়া আছে, 4টার উত্তর কিন্তু একসাথে হ্যাঁ অথবা না হয় না। 4টার 2টা আপনি মেনে নিতে পারেন, 2টা মানতে পারেন না, বা 3টা মানতে পারেন, 1টা মানতে পারেন না, বা 1টা মানতে পারেন বাকি 3টা মানতে পারেন না। এখানে কি করবেন? এই নিয়ে কি রাজনীতি? না, একটাই অপশন, আপনার অপশন তো একটা, আপনি হ্যাঁ অথবা না, 4টার সাইডে নাই।
তাহলে এই যে এত বড় একটা শুভঙ্করের ফাঁকি, এইখানে জনগণ কি করবে? জনগণ তো এমনিই বুঝেন না, তার মধ্যে প্রচারণা নাই, রাষ্ট্রীয়ভাবে বলেন বা দলীয়ভাবে বলেন, প্রচারণা নাই। তার মধ্যে আওয়ামী লীগ যদি ভোট দিতে যায় কোনো দিনই এটা হা ভোট দিবে না। তারপরে আমি নিজেও বলেছি যে আমাদেরকে বিশ্বাস না করে বিএনপি কি বলেছিল যে সরকার গঠন করার পরে আমরা এটাকে সুরাহা করব, সংসদের মাধ্যমেই তো করতে হবে যে কোনোভাবে, তো আমরা সুরাহা করব। তখন বিএনপিকে কিন্তু বিশ্বাস করে নাই, তারা হাভোট না ভোট করেছে এবং এটা কিন্তু হাভোট না ভোট হওয়ার পরেও সংসদেই যেতে হবে। তো যে বিএনপিকে যে বিশ্বাস করে নাই, বিএনপি কীভাবে তাদের বিশ্বাস করে হায়ের মধ্যে যাবে? বিএনপি তো না ভোটও দিতেই পারে। তাহলে তখন কি করবে? যদি জয়যুক্ত বেশি হয়ে যায় তখন তাদের অপশনটা কি থাকবে? বাতিল। জুলাই চার্টারটাই বাতিল হয়ে যাবে। অথচ বিএনপি বলেছিল আমরা এটা একটা সুরাহা করব, কারণ এখানে সবারই অবদান আছে, কম বেশি সবার অবদান। কিন্তু আমি এখানে বিএনপির সাথে আপনার কথার সূত্র ধরেই বলতে চাই, দৃশ্যমান যদি ষড়যন্ত্রকারী থাকে তার মোকাবেলা করা যায়, চেষ্টা করা যায়। হার জিত থাকে, হারা যায় বা জিতা যায়, কিন্তু অদৃশ্য যদি ষড়যন্ত্রকারী থাকে তার সম্পর্কে তো আপনি বুঝতেই পারবেন না। যেমন আমি আবারও বলছি, শহীদ হাদির ব্যাপারটা ধরেন, তার সাথে ওই লোকটা ছিল 2-3 সপ্তাহ 4 সপ্তাহ ছিল, একসাথে নির্বাচনী প্রচারণা করেছে। ঘূর্ণাক্ষরে কি কেউ টের পেয়েছিল যে এই লোকটাকে, এবং তার যে ভিডিওগুলো দেখছি তাকে টাকা দিয়েছে, নির্বাচনে দিতেই পারে। তো ঘূর্ণাক্ষরে কেউ কিন্তু চিন্তাই করে নাই, হাদি তো দূরের কথা, কেউই চিন্তা করে নাই যে এর দ্বারা এত বড় একটা জঘন্যতর কাজ হতে পারে। ঠিক এরকমই বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ে এখন এই জায়গাতেই নেওয়া হচ্ছে। আপনি যে কথাটা বললেন আমি আপনার কথার সাথে একমত। পাশাপাশি এটা বলতে চাই, সেনাপ্রধানকে আমি আবার উল্লেখ করতে চাই, উনি যে কথাটা বলছিলেন 8-9 মাস আগে, যে আপনারা যদি এইভাবে কাদা ছোড়াছুড়ি করেন তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে হুমকির মুখে পড়বে। আমার কাছে সেই দিন আমি কথাটা ততটা না বুঝলেও বুঝতে বেশিক্ষণ দেরি লাগে নাই, তার কয়েকদিনের মধ্যেই বুঝে গিয়েছি এবং এখন পর্যন্ত সেটা ওই জায়গাতেই আছে যে প্রত্যেকটা দলের বোঝা উচিত যে আমরা যদি একটা দলকে বিতাড়িত করেছি, এখন বড় একটা অংশ আরেকখানে গিয়ে মিশে গেছে কিংবা অন্ধকারে তারা আছে, অন্ধকার থেকে আলোর মুখে যে কোনো কাজ করতে পারে, গেল এটা। দ্বিতীয়ত হলো যে আমরা যদি না মিলি, যদি আবার কাদা ছোড়াছুড়ি করি, তাহলে আমাদের জন্য অনেক বড় সমস্যা, একদম প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। এই জায়গা থেকে আমাদেরকেই উতরাতে হবে, আমাদেরকে এই জায়গা থেকে সামনের দিকে এগোতে হবে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, এবং এটা যেন রাজনীতিবিদরা ভুলে না যায়, এটাই আমাদের। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার জেবেল রহমান গানি এবং মিস নীলুফার চৌধুরী মনি, অসংখ্য ধন্যবাদ আলোচনা শুনবার জন্য।